গাইস, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পুরাতন বাইক কিনতে গেলে আমাদেরকে ঠকানো হয়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো যে কিভাবে আপনি একটি পুরাতন বাইক কিনলে 90% জিতার সম্ভাবনা থাকবে, কি কি দেখে একটা পুরাতন বাইক কিনবেন, এই নিয়ে সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। কিন্তু তার আগে আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখেন নাই তারা এই ভিডিওটির আগামাথা কিছুই বুঝতে পারবেন না। এই কারণে আপনারা সবার প্রথমে ওই ভিডিওটি দেখে আসুন। আই বাটনে অথবা ডেসক্রিপশনে সেই ভিডিওটি দেওয়া আছে। তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো শুরু করছি আজকের ভিডিওটি। আমাদের দেশের অধিকাংশ মানুষই পুরাতন বাইক কিনে, কারণ নতুন বাইক কেনার মতো সামর্থ্য সবার নেই। তো সেই ক্ষেত্রে পুরাতন বাইক কিনে অনেকেই বিপদে পড়ে আছে, কারণ ভালোভাবে বাইক না দেখে অথবা না বুঝে কেনার কারণে আমরা ঠকে যাই। তো পুরাতন বাইক কিনতে গেলে সবার প্রথমেই আপনি কোন বাইকটা কিনবেন সেটা আগে ঠিক করুন, যে কোন বাইকটা আপনার বাজেট আর আপনার প্রয়োজনের মধ্যে পড়ে সেটা দেখুন। আপনি কি কমিউটার বাইক চান, মানে 100 সিসি অথবা 125 সিসির বাইক চান, নাকি আপনি লুকস এবং পারফরমেন্স চান, মানে 150 সিসি অথবা তার থেকে বেশি সিসির বাইক চান? এটা সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি। কারণ হচ্ছে আপনি যদি নিয়ত করে যান 125 সিসির বাইক কিনবেন, আপনার বাজেটও 125 সিসির, তো সেখানে গিয়ে যদি আপনি 150 সিসির বাইক পছন্দ করে ফেলেন তাহলে আপনি সেটা কিনতে যাবেন, আর আপনার বাজেট তো হলো 125 সিসি বাইকের। তখন আপনি যদি সেই টাকা দিয়ে 150 সিসির বাইক কিনতে চান তাহলে তারা আপনাকে ধরিয়ে দিবে 10 থেকে 15 বছর আগের বাইক, কারণ সেগুলোর দাম 150 সিসি হলেও দামটা তো অনেক কম, কারণ সেই বাইকগুলোর বয়সটাও তো কম হয় নাই। তো এরপরে আপনি শোরুমে যাবার পরে সবার প্রথমে যেই জিনিসটা করবেন সেটা হলো বাইকের আউটলুকস ভালোভাবে দেখবেন, সূক্ষ্মভাবে খেয়াল করে করে দেখবেন যে বাইকের কোথাও বড় ধরনের দাগ অথবা স্ক্র্যাচ আছে কিনা। অনেকেই কি করে, প্রথম বাইক কিনতে গেলে লজ্জাবোধ করে বাইকের খুঁটিনাটি চেক করতে অথবা তাদের সাথে ভালোভাবে কথা বলতে। তো এই লজ্জাবোধটা করা যাবে না, কারণ আপনি যত তাদের সামনে লাজুক দেখাবেন নিজেকে, তারা তত বেশি আপনাকে মুরগি বানাবে। তো আউটলুক চেক করার সময় বাইকের বিভিন্ন জয়েন্ট এবং চেসিসটা ভালোভাবে দেখবেন এবং বাইকের জয়েন্টগুলো ভালোভাবে মজবুত আছে কিনা এগুলো খেয়াল রাখবেন, কারণ অনেক সময় জয়েন্টের ঝালাইটা দুর্বল থাকে। তাই এসব খেয়াল রাখবেন। বাইকের সামনে, পিছনে, উপরে, নিচে এবং ভিতরে যতটুকু দেখা যায় ভালোভাবে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখবেন। তো এরপরে যদি আপনার বাইকের আউটলুক পছন্দ হয় তাহলে এবার আপনি বাইকের ইঞ্জিনটা দেখবেন। সবার প্রথমে ইঞ্জিনের আউটলুক কিভাবে চেক করবেন সেটা হলো ইঞ্জিনের নাটগুলো দেখবেন ভালোভাবে। দেখবেন যদি ইঞ্জিনের নাটগুলো একদম ফ্রেশ থাকে তাহলে বুঝবেন ইঞ্জিনটা খোলা হয়নি। আর যদি দেখেন ইঞ্জিনের নাটগুলো একটু একটু করে ক্ষয় হয়েছে অথবা নাটের রঙগুলো একদমই উঠে গেছে তাহলে বুঝবেন ইঞ্জিনের কামসারা হয়ে গেছে। তবে ক্লাচ প্লেটের দিকে খোলা থাকলে সমস্যা নাই, কারণ ক্লাচ প্লেট খোলা হলে সমস্যা হয় না, এটা বিভিন্ন কারণে খোলা হতে পারে। তো এরপরে বাইকটাকে স্টার্ট করবেন, আর স্টার্ট করার পরেই দেখবেন সাইলেন্সারে কোনো ধরনের সাদা অথবা কালো ধোঁয়া বের হচ্ছে কিনা, কারণ সাদা ধোঁয়া হলেও সমস্যা আর কালো ধোঁয়া বের হলেও সমস্যা। কালো ধোঁয়া বের হওয়া মানে হলো বাইকটাতে তেল পড়ে বেশি, আর সাদা ধোঁয়া মানে হলো বাইকের ইঞ্জিন অয়েল পুড়ে যাচ্ছে, তাই এটা খেয়াল করবেন। তো এরপরে ইঞ্জিনের সাউন্ডটা শুনবেন, একটু একটু করে পিক আপ দিবেন আর সাউন্ড শুনবেন। যদি দেখেন ইঞ্জিনের সাউন্ডটা এক লেভেলে চলতেছে, এক ধাঁচে চলতেছে তাহলে ঠিক আছে। আর যদি দেখেন আওয়াজটা আপ ডাউন হয় অথবা ইট ভাঙার মেশিনের মতো কিছুটা আওয়াজ হয় অথবা ক্যাচক্যাচ শব্দ করে, মানে এক কথায় বলতে গেলে বাইকের ইঞ্জিনটাতে অস্বাভাবিক কোনো শব্দ হয়, তাহলেই ধরে নেবেন বাইকের ইঞ্জিনটা 12টা বেজে গেছে। তো এগুলো চেক করা হয়ে গেলে বাইকটাকে বের করবেন শোরুম থেকে একটু চালিয়ে দেখার জন্য। এরপর চালিয়ে দেখার সময় একটু জোরে টান দিবেন, স্পিড তুলবেন, দেখবেন বাইকের ইঞ্জিনে কোনো ধরনের জ্যাম আছে কিনা, মানে আপনার যে অ্যাক্সেলারেশন করবেন আপনার অ্যাক্সেলারেশনের সাথে সাথে বাইকের ইঞ্জিনটা সেই রকমের ভাবে রেসপন্স করতেছে কিনা এগুলো ভালোভাবে খেয়াল করবেন। তো এরপরে মোটামুটি একটা স্পিডে চলে গিয়ে ব্রেকটা ধরবেন শক্তভাবে। যদি আপনি ভালো ড্রাইভার না হয়ে থাকেন তাহলে আপনি এত স্পিডে ব্রেক ধরার দরকার নাই। যদি আপনার কনফিডেন্স থাকে যে আপনি এই স্পিডে ব্রেক ধরলে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হবে না তাহলে আপনি হার্ড ব্রেক ধরবেন। তো হার্ড ব্রেক ধরে ব্রেকটাকে চেক করবেন যে ব্রেকটা ঠিকঠাক মতো লাগতেছে কিনা, এবং সাসপেনশন চেক করবেন যে সাসপেনশন একদম বেশি ঝুঁকে যায় কিনা অথবা কম ঝুঁকে কিনা। এরপরে জোরে চালানোর সময় আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো বাইকটা ডানে অথবা বামের দিকে টানে কিনা। অনেক বাইক আছে যেগুলো অ্যাক্সিডেন্টের কারণে যে কোনো একদিকে হেলে পড়তে যায়, তো এগুলো খেয়াল করবেন। এবং গিয়ার ঠিক মতো পড়ে কিনা, ক্লাচ ধরতে কোনো ধরনের সমস্যা হয় কিনা, আর একটু চালানোর পরেই ইঞ্জিনটা হাত দিয়ে চেক করবেন যে ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায় কিনা। তো এই সব কিছুই ভালোভাবে খেয়াল করবেন। আর বাইকটা চলা অবস্থায় ভাইব্রেশন কেমন হয় সেটা দেখবেন। আর মনে রাখবেন এইটা কিন্তু আপনার অনেক বেশি জরুরি। তো এই টেস্ট ড্রাইভ দেওয়ার উদ্দেশ্যটা হলো বাইকের পারফরমেন্স চেক করা, এটা আপনাকে এনজয় করার জন্য দেওয়া হয়নি।
অনেক পাবলিক আছে তারা কি করে টেস্ট রাইড দিতে গিয়ে একটু বাইক চালানোর ফিল নেয়। তো এটা ভাই ফিল নেওয়ার সময় না, বাইক কেনার পরে আপনি অনেক ফিল নিতে পারবেন। তাই টেস্ট রাইডটা খুব খেয়াল করে এসব কিছু চেক করবেন। হ্যাঁ, এর আগে আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হলো বাইকটা যখন আপনি শোরুম থেকে বের করবেন তখন বাইকটাকে একদম সোজা করে দাঁড় করিয়ে আপনি একটু দূরে থেকে দেখবেন যে বাইকটা কোনো একদিকে হেলে যায় কিনা, কারণ বাইকের চেসিস যদি বাঁকা থাকে তাহলে বাইকটা কোনো একদিকে হেলে যাবে। তো এই সব কিছু করার পর যদি আপনার বাইকটাকে ওকে মনে হয় তাহলে এই বাইকটা ঠিক আছে, এটা আপনি কিনতে পারেন। আপনি যদি না বুঝেন তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে আপনি একটা ভালো বাইকের মেকানিক ভাড়া করে নিয়ে যাবেন। তাতে করে আপনি মেকানিককে 2-3 হাজার টাকা দিয়ে দিবেন, সমস্যা নেই। কারণ আপনি নিজে নিজে পাকনামি করে যদি বাইক কিনে ধরা খান তাহলে কত হাজার টাকা যে চলে যাবে তার কোনো হিসাবই থাকবে না। আর মেকানিকরা বাইকের সাউন্ড শুনলেই বুঝতে পারে যে বাইকটা কেমন আছে, তাই তাকে আপনি 2-3 হাজার টাকা দেওয়া আপনার লসের কিছু না। তো এরপরে দেখবেন বাইকের কাগজপত্র। আর বাইকটা চেক করা যতটা গুরুত্বপূর্ণ, কাগজপত্র চেক করাটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। বাইক কেনার আগে অবশ্যই বাইকের মালিক সিরিয়াল চেক করবেন। বাংলাদেশের মধ্যে সাধারণত প্রথম মালিক অথবা দ্বিতীয় মালিক পর্যন্ত ঠিক আছে, কিন্তু তৃতীয় মালিক অথবা চতুর্থ মালিক হলে বাইকটা রাফলি চালানো হয়েছে এমন সম্ভাবনা বেশি থাকে, আর এগুলো আরসি বুকের মধ্যে লেখা থাকে। তো এই তথ্যটা না দেখে আপনারা কোনোভাবেই বাইক কিনবেন না। এরপরে কাগজপত্র চেক করে নেবেন। আর যেই সমস্ত কাগজপত্র চেক করা জরুরি সেগুলো হলো ব্লু বুক মানে আরসি স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, ফিটনেস, ইন্স্যুরেন্স এবং সেলস পেপার, বিআরটিএ পেপারস। তো এখানে যদি কোনো একটা জিনিস মিসিং থাকে তার মানে হলো ভবিষ্যতে ঝামেলা হবে। আরসি স্মার্ট কার্ড যদি না থাকে তাহলে আপনি সেই বাইকটা কোনোভাবেই কিনবেন না। ট্যাক্স টোকেন যদি 1-2 বছর আপডেট না থাকে তাহলে কিন্তু আপনার নিজের টাকা দিয়েই সেটা আপডেট করতে হবে। তবে ট্যাক্স টোকেন বেশিরভাগই বাইকের মধ্যেই ফেল থাকে, তো সেই ক্ষেত্রে ট্যাক্স টোকেন আপডেট কে করবে সেটা দোকানদারের সাথে মিটমাট করে নেবেন। তো এরপরে সবশেষে যেটা হবে সেটা হলো দামাদামি। একটা কথা রয়েছে, সেটা হলো কিছু কিছু জায়গায় চোখ শরম কম থাকা ভালো। অনেকেই আছে আমার মতো দামাদামি করতে অনেক লজ্জা লাগে, এমন অনেকেই আছে। তাই আমার মতো যারা আছেন তারা একটা কাজ করবেন, আপনার কোনো বন্ধু অথবা কোনো আত্মীয়র মধ্যে এমন যদি কেউ থেকে থাকে যে দামাদামি করতে পারে ইচ্ছা মতো, মানে দামাদামিতে সে এক্সপার্ট, তাহলে তাকে সাথে নিয়ে যাবেন শুধু দামাদামি করার জন্য। দামাদামি কিভাবে করতে হয় তা আমি নিজেই জানি না, কারণ আমি নিজেই তো দামাদামি করতে পারি না, তাই এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। তবে এখানে কিছু টিপস আছে, সেগুলো হলো আপনি যদি তাদের সাথে উল্টা চাল দেন, ব্যবসায়ী চাল, তাহলে সেটা আপনার জন্য লাভ হবে। সেটা হলো আপনি বাইকের দোষগুলো খুঁজে বের করবেন। যেমন ইঞ্জিনের মধ্যে যদি আপনি কোনো সমস্যা দেখাতে পারেন তাহলে 5-7 হাজার দাম কমে যাবে। টায়ার যদি পুরনো হয় তাহলে 1-2 হাজার টাকা কমে যাবে। এরপরে ব্রেক ডিস্ক যদি খারাপ হয় তাহলে আরো কমানো যায়। এরপরে ট্যাক্স টোকেন যদি আপডেট না থাকে তাহলে দামাদামি করে আপনি সেটা দাম কমাতে পারেন। আরেকটা বিষয় হলো শান্তভাবে কথা বলুন, যদি বেশি আবেগ দেখান তাহলে তারা দাম বাড়িয়ে দিবে। এরপরেও মালিকের আচরণ দেখুন কেমন। অনেক সময় মালিক নিজেই বলে দেয় যে বাইকটা ভালো নাকি কোনো ধরনের সমস্যা আছে। যদি মালিক আপনার সমস্ত প্রশ্ন এড়িয়ে যায় অথবা কাগজপত্র দেখাতে না চায় অথবা বেশি তাড়াহুড়া করে তাহলে এখানে বুঝে নিন যে কোনো একটা গড়বড় আছে। তো এরপরে সবশেষে বাইক হস্তান্তর এবং কাগজ ট্রান্সফার। শেষ ধাপটা হলো বাইক আপনার নামে ট্রান্সফার করা। বিআরটিএ তে গিয়ে ফিঙ্গার, ছবি, পুরাতন আরসি এবং নতুন ওনারশিপ, তো এগুলো করে নেবেন। না হলে পরে সমস্যা হলে দায় আপনার নয়, আগের মালিকের মাথায় যাবে, যা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। তো সবকিছু ফলো করলে আপনি নিশ্চিন্তে ভালো একটি বাইক কিনতে পারবেন আশা করি। সবকিছুর পরে যদি আপনি ঠকে যান তাহলে সেটা আপনার ভাগ্য খারাপ, কারণ এই সব কিছু ফলো করে যদি বাইক কিনেন তাহলে আপনি 90% ভালো বাইক কিনতে পারবেন। তো আজকের ভিডিওটি আমার অনেক রিসার্চ করে বানানো লেগেছে, তাই এই কষ্টের বিনিময়ে আপনারা আমাকে কিছু দিবেন না। আপনাদের কাছে চাওয়া শুধু একটাই, সেটা হলো সাপোর্ট। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আপনাদেরকে কোনো ভিডিওতেই শেয়ার করতে বলি না, শুধুমাত্র আজকের ভিডিওটি বলতেছি কারণ আজকের ভিডিওটি খুব জরুরি এবং উপকারী। তো বন্ধুরা, যত কিছু টিপস বললাম, যদি এছাড়াও আরো কোনো টিপস আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।